আসসালামু আলাইকুম বিজেএমইর প্রিয় সদস্যবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন যে গতকালকে বাংলাদেশ ব্যাংক থেকে একটি নীতি সহায়তার বিআরপির একটা সার্কুলার ইস্যু হয়েছে। তো সার্কুলারটা সম্পর্কে আমরা বিস্তারিত জানা এবং এই সার্কুলারের আওতায় কিভাবে আমরা নীতি সহায়তা পেতে পারি সে বিষয়ে আমরা আজকে একটু বিস্তারিত আলাপ করব। আমাদের সাথে আছেন বিজেএমইর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, আমাদের সকলের প্রিয় জনাব শিহাবুদ্দৌজা চৌধুরী। শিহাব ভাই, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। শিহাব ভাই, আমরা আজকের এই আলোচনাটা মূলত একটা খুবই সাধারণ আলোচনার মধ্যে আমরা রাখতে চাই। আপনাদেরই সহায়তায় বিজেএমইর উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের সাথে একটা দীর্ঘ পরিক্রমায় মিটিংয়ে এবং তাদের সাথে বসে আপনারা একটা এই নীতি সহায়তার সার্কুলার পর্যন্ত আমরা পেয়েছি। এর আগেও কয়েকটা সার্কুলার হয়েছিল। তো টোটাল বিষয়টা কিভাবে আপনারা এই সার্কুলার পর্যন্ত নিয়ে আসছেন যদি একটু বলেন। জি, নীতি সহায়তার একটা সার্কুলার চলমান ছিল, যেটা সর্বশেষ ডেট ছিল 30 এপ্রিল। কিন্তু এই সার্কুলারটা আনফর্চুনেটলি ব্যাংকাররা সাধারণ সদস্যদেরকে প্রেরণ করে নাই যথাসময়ে, যার জন্য অনেকেই অ্যাপ্লিকেশন করতে পারে নাই। এবং শিডিউল ব্যাংকগুলো যে গ্রাহকদের কাছে যে এই সার্কুলারটা সময় মতো পাঠানোর কথা ছিল সেই সময় পাঠায় নাই, এবং যার জন্য আমাদের সদস্যরা এটা জানতো না জানার কারণে অনেকেই কিন্তু সেই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারে নাই। এটা ছিল একটা বড় কারণ। আর দ্বিতীয় কারণ ছিল ওইখানে 50 কোটি টাকার একটা বার ছিল, যেই বারের জন্য কিন্তু অনেকে অ্যাপ্লিকেশন করতে পারে নাই। কারণ আপনি জানেন যে আমাদের যে সদস্যদের মধ্যে অনেকে নন বন্ড ফ্যাক্টরি আছে, এসএমই ফ্যাক্টরিগুলো আছে, এবং বড় ফ্যাক্টরিরও অনেকেই আছে যাদের লাইবিলিটি বেসিক্যালি 50 কোটির নিচে, তো যার জন্য এরা অ্যাপ্লিকেশন করতে পারে নাই। তো বিষয়টি আমাদের নজরে আসার সাথে সাথে আমাদের প্রেসিডেন্ট মহোদয়ের নেতৃত্বে আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কয়েকবার মিটিং করেছি। সর্বোপরি গত মাসে আমরা ফাইনাল প্রেজেন্টেশন দিলাম এই নীতি সহায়তার যে সার্কুলারটা কেমন হওয়া উচিত। এবং আমি এই সার্কুলারটা পেয়ে বাংলাদেশ ব্যাংকে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা একটা যুগ উপযোগী একটা সার্কুলার দিয়েছে, যে সার্কুলারটা একদম ব্যবসায়ী এবং ব্যাংকারদের দুজনের মধ্যে ব্যালেন্স করে একটা সার্কুলার দিয়েছে। এই জন্য আমি বাংলাদেশ ব্যাংকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে। ধন্যবাদ। আমরা যদি বলি যে এর আগে আপনি অলরেডি বলেছেন যে 50 কোটির থেকে 50 কোটির ঊর্ধ্বে যারা খেলাপি ছিলেন বা যাদের অনিয়মিত ছিল তাদেরকে নীতি সহায়তা দিয়েছে, সেটা এখন 50 কোটির নিচে নিয়ে আসছে। তারপরেও আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের আসলে ক্ষতিগ্রস্তের ক্রাইটেরিয়াটা, তো আমরা একটু যদি আপনি বলেন যে এই ক্ষতিগ্রস্তের ক্রাইটেরিয়াটা কিভাবে সেট করা হয়েছে, এখন আগে যেটা ছিল সেখান থেকে আপনার রিভাইজ করে এখন কোন আওতায় ক্ষতিগ্রস্তের তালিকা নির্ধারণ করা হয়েছে, কারা মূলত এখানে এই সুবিধা পেতে পারে? আমি যদি একদম এক কথায় আপনাকে বলি, এখন আর কোনো বার নাই। 300 কোটির নিচে যেই টাকায় আছে, 300 কোটির নিচে যে কোনো পরিমাণ টাকার জন্যই এই নীতি সহায়তা ব্যাংকগুলা নিজের বোর্ড থেকে অ্যাপ্রুভ করে দিতে পারবে। যদি 300 কোটি টাকার উপরে হয় তাহলে সেটা যদি বোর্ড নিজেরা সেই দায়িত্ব দিতে না পারে সেক্ষেত্রে এটা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। আর 300 কোটি টাকার নিচে যেই ফিগারগুলো আছে এগুলোকে রিশিডিউলিং করা বা রিস্ট্রাকচারিং করা, এই পুনর্গঠন ঋণ আর পুনঃতফসিল ঋণ দুইটার জন্যই ব্যাংকের স্ব বোর্ড অনুমোদন দিবে, এবং সেটার জন্য কিছু ক্রাইটেরিয়া এখানে দিয়ে দেওয়া হয়েছে। সেই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আমরা বলি যে আপনার প্রথমত যে সকল ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো, এই ক্ষতিগ্রস্তের তালিকায় আমরা আমাদের অভিজ্ঞতা যেটা আছে যে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা দেখি যে মূলত সেন্ট্রাল ব্যাংক থেকে একটা সার্কুলার দেওয়ার পরে সেটা আমাদের যখন শিডিউল ব্যাংকগুলোতে এটা আসে তখন বিভিন্নভাবে সেটাকে ডিলে করা হয় বা এটাকে সেন্ট্রাল ব্যাংকের আদেশটাকে সেভাবে মানা হয় না। এখন এই যে ক্ষতিগ্রস্ত হলো, মূলত আমাদের যেটা ইস্যুস থাকে, আমাদের হয়তো ডিমান্ড লোন আছে অথবা তার পূর্বের কোনো দায় আছে ব্যাংকের কাছে, সেটাকে আপনার একটা টার্ম লোন করে দিয়েছে। এখন এই সকল জায়গাতে কোনো সেট করা আছে কিনা যে এই ক্ষতিগ্রস্তের তালিকায় হলো এরা পাবে বা এরা পাবে না, বা তাকে ক্ষতিগ্রস্তকে নির্ধারণ করার জন্য তাকে কিছু কিছু ক্রাইটেরিয়া সেট করে দেওয়া হয়েছে যে শুধুমাত্র এরাই পাবে বা এরা পাবে না? না, ক্ষতিগ্রস্তের ক্রাইটেরিয়া কিন্তু এখানে বলা আছে, আপনি দেখেন, নিয়ন্ত্রণ বহির্ভূত এবং অব্যবসায়িক দৃষ্টিভঙ্গির কারণে। অব্যবসায়িক দৃষ্টিভঙ্গির কারণের যে কথাটা, এই শব্দটা দিয়ে কিন্তু আপনি যে কথাগুলো এতক্ষণ বললেন টোটাল জিনিসটাকে কাভার করে। কোনো ব্যাংকারও যদি অব্যবসায়িক দৃষ্টিভঙ্গির কারণে আরেকজন ব্যবসায়ীকে রিশিডিউলিং না দিয়ে থাকে সেটাও কিন্তু এখানে কাভার করবে। আমি কি বুঝাইতে পারছি? না, এখন এখানে একটা প্রশ্ন থাকে যে ধরেন আপনার অব্যবসায়িক দৃষ্টিভঙ্গির কারণে
যেখানে দেয়া আছে যেমন দৃষ্টিভঙ্গিজনিত বৈষম্যের শিকার হওয়া ও প্রতিশ্রুতি ইউটিলিটির সংযোগ সরবরাহ না পাওয়া ইত্যাদি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান এবং সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান। এখন আপনি যখন কোনো ব্যাংক দ্বারা বা আমি আমার যে শিডিউল ব্যাংক, আমি ওই শিডিউল ব্যাংকের কারণে যদি আমি ক্ষতিগ্রস্ত হয়ে থাকি, ফর এক্সাম্পল সে আমার ফাইলটা 2 মাস ডিলে করলো, 3 মাস ডিলে করলো, অথবা তাদের বোর্ড থেকে অ্যাপ্রুভাল হলো না, যে কোনো কারণে হলো না, এখন এই সকল কারণ যখন আমি দিব তখন তো এটা আমার সরাসরি ওই ব্যাংকে ব্লেম করা হলো। এখন ওই ব্যাংকে ব্লেম করলে সে আবার তার ব্লেমটা তার বোর্ড থেকে কিভাবে সে আমাকে অনুমোদন করে দেবে? এই বিষয়গুলো কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকে ইনফর্ম করেছি যে কিছু ব্যাংকারদের অদক্ষতা এবং ব্যবসা না বোঝার কারণে আমাদের কিছু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সেই জন্যই কিন্তু এই অব্যবসায়িক দৃষ্টিকোণের এই শব্দটা এখানে আসছে। এখানে আমার মনে হয় যে রাজনৈতিক বিষয়ও আছে, রাজনৈতিক বিষয় আছে, আপনার কোভিডের বিষয় আছে, আপনার বৈশ্বিক বিষয় আছে, আপনার ডলারের যে অবমূল্যায়ন আছে সেই বিষয়টা আছে। সমস্ত জিনিসগুলো কিন্তু সার্কুলার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়টা আছে, সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে কভার করা হয়েছে। আর একটু যদি বলি যে এখানে টোটাল আমাদের 10 বছরের দেয়া হয়েছে এবং এখানে 2% ডাউন পেমেন্ট, বাট এটার জন্য কি কোনো আলাদা ইন্টারেস্ট রেট নির্ধারণ করে দিয়েছে নাকি না এটা প্রচলিত ইন্টারেস্ট রেটের মধ্যে এটা রিশিডিউলটা হবে? আপনাকে বললাম যে এখানে কিন্তু এই যে ঘতে অলরেডি বলা হয়েছে যে আপনি ইন্টারেস্ট রেটটা আপনি ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে আপনি নেগোশিয়েট করতে পারবেন না। এখন এইটা ধরেন আপনার আমরা খুব স্বাভাবিক এটা বলতে পারি যাদের আপনার বড় ইনভেস্টমেন্ট, তাদের হয়তো পটেনশিয়ালিটির কারণে এবং তাদের আপনার ইনফ্লুয়েন্সের কারণে তারা হয়তো নেগোশিয়েট করতে যেতে পারবে, কিন্তু যে সকল আমাদের ফ্যাক্টরি এসএমই বা নন বন্ড ছোট ফ্যাক্টরি যারা, তাদের পক্ষে তো আসলে নেগোসিয়েশনের জায়গাটাতে ঠিক সেভাবে তারা সেখান থেকে বেনিফিট পাবে বলে আমার কাছে মনে হয় না। সেই জায়গাটা থেকে যদি বাংলাদেশ ব্যাংক থেকে আমরা যেটা শুনেছিলাম যে তারা এসএমই ফ্যাক্টরিগুলোর জন্য আলাদা একটা ইন্টারেস্ট রেট করে দিয়ে সেখানে আপনার ফ্যাসিলিটেট করবে, এই ধরনের কি কোনো সুযোগ আছে বা আমরা বিজিএমই থেকে কি এই ধরনের কোনো উদ্যোগ নিতে পারি? ওই শুধু এসএমইর জন্য আমরা আলাদাভাবে কাজ করছি, ওইটার অ্যাপ্লিকেশন দেওয়া আছে, ওটা নিয়ে আমরা কাজ করছি। কিন্তু এটা যেহেতু একটা সামগ্রিক সার্কুলার, আমরা যেহেতু আজকে বিআরপিটি সার্কুলার 7 নিয়ে আলোচনা করছি, এখানে কিন্তু এসএমইর জন্য স্পেশালি কিছু নাই এখানে, বাট এসএমই সুবিধাটা এখানে পাবে, এসএমই ফ্যাক্টরিগুলো এই সুবিধার মধ্যে আসবে। হ্যাঁ, তার মানে এই সুবিধাটা কিন্তু এখন এসএমই নিতে পারতেছে। আর আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই, সেটা হলো যে সেন্ট্রাল ব্যাংক কিন্তু কখনই সুদ মওকুফের কোনো কথা কোনো সার্কুলারে বলতে পারবে না। এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংকের পক্ষে সম্ভব না, এটা আপনি ব্যবসায়ী আপনি নিজেও বুঝতে পারতেছেন, কারণ কমার্শিয়াল ব্যাংকগুলো তো এখানে ব্যবসা করতেছে করতে বসে। আর আপনি জানেন যে আমাদের দেশের ব্যাংকগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ, তা আমাদের কিন্তু আমরাও বেঁচে থাকতে হবে, আবার ব্যাংকগুলোর বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদের। কিন্তু এইখানে আমার কাছে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে জিনিসটা সেটা হলো যে আমাকে যখন এইখানে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেই তো আমি টোটাল ক্ষতিগ্রস্ত, তাহলে এই ক্ষতিগ্রস্তের প্রথম যেটা 3-1 যেটা দিয়েছে যে এই ক্ষতিগ্রস্ততে আমাকে একভাবে রিশিডিউল করতেছে, তাহলে এইখান থেকে যেই পরিমাণ আমি অর্থ ক্ষতিগ্রস্ত হয়েছি এটাকে কিভাবে তারা ডিফাইন করবে টোটাল অ্যামাউন্ট থেকে? এইটা ডিফাইন করার দায়িত্বটা আসলে শিডিউল ব্যাংকের। শিডিউল ব্যাংক সেটা ডিফাইন করে আমার কত ওই ডলার রেটের কারণে কত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রিশিডিউলিং সার্কুলারের মধ্যে যেই কয়টা কারণ বলা আছে এর মধ্যে এইটা একটা কারণ। আচ্ছা, এইটা একটা কারণ। তো এই কারণ বাকি কারণগুলোর সাথে যদি অ্যাড হয়, আপনি যদি এটাকে আলাদা ডিফাইন করতে চান, আসলে এটা আলাদা ডিফাইন করার দরকার হবে না মনে করি, কারণ আপনি তো এই ক্ষতিগ্রস্ত, পাশাপাশি আপনি রাজনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। হ্যাঁ, পাশাপাশি এখানে আরেকটা যদি হয় যে আমি ধরেন এমন যদি প্রতিষ্ঠান থাকে যে তার কোনো এখন ব্যাড লোন নাই বা তার রিশিডিউলের প্রয়োজন নাই, কিন্তু সে এই 2022-এর ডলার রেটের কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে কি এই ফ্যাসিলিটি নিতে পারবে? যে এখন সে নিতে পারবে, রাইট। সে তখন স্পেসিফিক ওই কারণটাকে একদম ক্যালকুলেট করে ব্যাংকারের সাথে বসে এই সার্কুলার এবং এই বিআরপিটি সার্কুলার 5/2024 দুইটাকে একসাথে করে উনি এই এর আওতায় উনি আবেদন করতে পারবেন। আবেদন করে সে এই পরিমাণ অর্থটাকে সে রিস্ট্রাকচারিং করতে পারবে। আমরা এর পরের পয়েন্টে আসি, যেখানে আছে যে বিশেষ পুনর্গঠনজনিত সুবিধা। এইখানে আপনার এই পুনর্গঠনজনিত সুবিধাগুলো যদি একটু বলেন যে কিভাবে। এই যে এতক্ষণ যে আলোচনাটা করলেন যে এই যে রিস্ট্রাকচারিং যেটা বলতেছি, এটা রিস্ট্রাকচারিং কথা বলা আছে যে 30 জুন 2025 তারিখে অশ্রেণীকৃত মেয়াদি ঋণসমূহ ইতিপূর্বে পুনঃতফসিলকৃত ঋণ সহ, এখানে অশ্রেণীকৃত বলা আছে এবং ইতিপূর্বে তফসিলি করা ওইটাও বলা আছে।
উক্ত ঋণের পরিমাণ বিবেচনায় গ্রাহক ব্যাংকের সম্পর্কের ভিত্তিতে বিআরবিটি সার্কুলার 16/2022 অনুচ্ছেদ 6-এর এক বর্ণিত মেয়াদের অতিরিক্ত সর্বোচ্চ 2 বছরের মেয়াদ নির্ধারণকরণ পুনর্গঠন করা যাবে। বলা আছে যে এখানে যেটা বলছে আর কি, সেটা যে সার্কুলার 16 যেটা চলমান আছে, বিআরবিটি সার্কুলার 16, সেটাতে যেই ফ্যাসিলিটিটা দেওয়া আছে আপনার পুনর্গঠনের জন্য, লোন রিস্ট্রাকচারিংয়ের জন্য, তার থেকে আপনি আরও 2 বছর বেশি নিতে পারবেন। এই সার্কুলারে সেই 2 বছরের বেশি সুবিধা আপনি সময় নিতে পারবেন, সেটা বলা হয়েছে এখানে। এখানে আরেকটা পয়েন্ট খতে দেওয়া আছে, যেটা ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মাসিক ও ত্রৈমাসিক, যেটা ওই আগের, এটা আপনি মাসিক করতে পারেন, ত্রৈমাসিক করতে পারেন। এরপরে আমরা আসি যে বিশেষ এক্সিট জনিত সুবিধা। এক্সিটের বিষয়টা তো একটা আমাদের বড় ইস্যু ছিল, সেপারেটলি কাজ করতেছি। আসলে এক্সিট পলিসি তো একটা ব্যাপক জিনিস। এখানে যে জিনিসটা, এখানে যে সার্কুলারটা আছে বিআরবিটি সার্কুলার 13, এটা বেসিক্যালি এক্সিট জনিত ন্যূনতম নীতিমালা। তো এখানে যেটা ছিল 2 বছরে এক্সিট 10%, আমরা এই বোর্ড আসার পরে কমিয়ে এটাকে 5% করিয়েছি। 5% মার্জিন দিয়ে আপনার মূল যে স্থিতি আছে সেখান থেকে 2 বছর এক্সিট নিতে পারবেন। এই সার্কুলারে এটাকে 1 বছর অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। বাট এই সার্কুলারটাকে নিয়ে আমরা আরও কাজ করতেছি। আমরা অলরেডি এটা এই অর্থ মন্ত্রণালয়ে অলরেডি অ্যাপ্লিকেশন দিয়েছি। আমরা এটাকে 10 বছর করার জন্য চেষ্টা করছি 2% মার্জিনে। ভালো হবে। আমরা সর্বশেষ আসি যে আবেদন প্রক্রিয়া ও অযোগ্যতা, এই বিষয়ে তো একটা বড় নির্দেশনা এখানে দেয়া আছে যে কিভাবে আবেদন করবে, কারা আবেদন করবে, সেই জায়গাটা থেকে আমি যদি এই প্রসঙ্গে একটু বলি যে আসলে ব্যাংকের এই সার্কুলারগুলো তো বিভিন্ন কথার মারপেচ বলি বা কথার সেখানে কিছুটা প্ল্যানিং থাকে বা গেমিং থাকে। তো অনেক ক্ষেত্রে আসলে দেখা যায় যে আপনার অভিজ্ঞতা আছে, বিজিএমইতে আপনি দীর্ঘদিন এই ব্যাংকিং সেক্টরে আপনি আমাদের মেম্বারদেরকে বিভিন্নভাবে আপনি সহায়তা করে যাচ্ছেন। তো আমাদের মালিকদের মধ্য থেকেও কিন্তু অনেকে আসলে এই পলিসিগুলো সম্পর্কে ওইভাবে ওয়াকিবহাল না, বা সে কোন পর্যায়ে আছে, এইখানে এই ক্রাইটেরিয়ার মধ্যে কোনটার মধ্যে আমার প্রতিষ্ঠান পড়বে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা অনেকেই ওইভাবে আমরা অ্যাওয়ার না এবং আমরা ওইভাবে জানিও না। বিজিএমইর তরফ থেকে কি এটা যেহেতু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং ইতিমধ্যে আমাদের আলোচনা হচ্ছে, মিডিয়াতে আসছে যে প্রায় 200-300 ফ্যাক্টরির মতন বন্ধ আছে বা বন্ধ হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে এই ব্যাংকিং কারণে, বিজিএমইর তরফ থেকে কি এরকম একটা সেল বা কমিটি করে দেওয়া যায় যে যারা ব্যাংকের এই ফ্যাসিলিটিটার জন্য যে কোনো ধরনের সহায়তা, সেটা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ব্যাংকের সাথে নেগোসিয়েশনের বিষয়ে বা তার টোটাল ইনসাইটগুলো সে আলোচনা করে বিজিএমইর কাছ থেকে একটা সাপোর্ট পাবে এখানে? যে আমি একটা কথা সবসময় বলি, ব্যাংকাররা নগদ গ্রহণের সার্কুলার পড়ে, নগদ প্রদানের সার্কুলার কখনো পড়ে না। ঠিক আমাদের ব্যবসায়ীরাও কখনো সার্কুলার পড়ে না, আর না পড়ার কারণেই যত জটিলতা তৈরি হয়। তো আপনি যেটা বলেছেন যে আমরা বিজিএমই থেকে কি কার্যক্রম করব, আমরা গত বোর্ড মিটিংয়ে অলরেডি আমরা একটা প্রস্তাব দিয়েছি, আমি নিজেই প্রস্তাবটা দিয়েছি যে বিজিএমইতে একটা পলিসি এবং ল ডিপার্টমেন্ট থাকা উচিত, এবং সেটা প্রেসিডেন্ট অ্যাপ্রুভ করেছে। আমরা এটা নিয়ে কাজ করছি অলরেডি। একজন লয়ারের সাথে আমরা কথা হয়েছে অলরেডি। আমাদের প্ল্যান, আমরা 2টা লয়ার নিব এবং যারা পলিসি এক্সপার্ট তাদেরকে নিব, এবং এই ডিপার্টমেন্টের দায়িত্বটা আমি নিজেই নিতে চাচ্ছি। আমি প্রেসিডেন্টকে বলছি ওই ডিপার্টমেন্ট থেকে আমরা এগুলো নিয়ে কাজ করব, এবং প্রত্যেকটা মেম্বারের প্রবলেমগুলোকে নিয়ে আমরা ওই ডিপার্টমেন্ট থেকে আমরা সাহায্য করব। এবং কেউ যদি সার্কুলার না বুঝে, কোনো ব্যাংকে যদি কোনো সার্কুলারকে কেউ যদি অপব্যাখ্যা করে বা আপনার এই যে অব্যবসায়িক যদি কোনো আচরণ করে, সেই জিনিসটা আমরা ওই ডিপার্টমেন্ট থেকে, বিজিএমই থেকে আমরা ফলো আপ করবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আর আমাদের সামনের দিনে ব্যাংকিং সম্পর্কে আর যদি কোনো পয়েন্ট থেকে থাকে আপনি একটু বলেন। আরেকটা বিষয় নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, সেটা হলো যে অনেকগুলো সার্কুলার ইসলামী ব্যাংকগুলা মানতে চায় না, এবং ইসলামী ব্যাংকগুলো দেখা যায় যে অনেকগুলো সার্কুলার নিয়ে বিভিন্ন টাইপের ব্যাখ্যা করে। সেজন্য আমরা এই বিষয়টাকে আমরা গত নীতি সহায়তার মিটিংয়ে হাইলাইটস করেছি, এবং আমি বলেছিলাম যে ইসলামী ব্যাংকগুলোর জন্য একটা লাইন আপনি দিয়ে রাখেন, যাতে ওরা এটা মানতে যাতে বাধ্য থাকে। আপনি দেখেন 8 নম্বর ইয়াতে লেখা আছে, ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকসমূহ উপরোক্ত নীতিমালা অনুসরণপূর্বক তাদের বিনিয়োগের বিপরীতে নীতি সহায়তা প্রদান করতে পারবে। এই কথাটা কিন্তু বিজিএমইর রিকোয়েস্টে করা হয়েছে, কারণ ইসলামী ব্যাংকগুলো সাধারণত কিছু সার্কুলারকে
অ্যাভয়েড করতে চায়, তাদের শরিয়া বা কিছু আইন টাইন আছে সেজন্য। আমি সর্বশেষ আপনার কাছে আমি অনুরোধ করব, যেহেতু আমরা একটা এই পলিসিটা নিয়ে এবং এই সার্কুলারটা নিয়ে আপনার সাথে স্পেশালি সময় নিয়ে আমরা কথা বলছি, যদি খুব সংক্ষিপ্ত করে আমাদের বিজিএমইর সদস্যদের উদ্দেশ্যে যারা এই ধরনের ক্ষতিগ্রস্ত আছে তাদের কিভাবে এটা প্রিপারেশন নেবে, এটা যদি খুব সংক্ষিপ্ত করে আপনি একটু বলেন। সংক্ষেপে প্রথম বলবো যে সার্কুলারটা নিজেরা ভালো করে পড়বে, এক নম্বর। নাম্বার টু যে এখানে কিন্তু বলা আছে, অনেকে বলতে পারে যে আমরা তো ফ্যাক্টরি বন্ধ বা আমাদের ফ্যাক্টরি সচল না। এখানে কিন্তু দেখেন বলা আছে যে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান এবং সচল রপ্তানিমুখী প্রতিষ্ঠান। তার মানে সচল এবং অচল দুইটার কথাই কিন্তু এখানে বলা আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো যাতে নিজেরা একটু বুঝে নেয়, সার্কুলারটা ভালো করে পড়লে বুঝবে। আর যে কোনো সাহায্যের জন্য বিজিএমই আছে, আমরা আছি পাশে। ইনশাল্লাহ যে কোনো সহযোগিতা, যে কোনো সাহায্যে আমরা পাশে থাকব এবং এই জায়গাটা ইমপ্লিমেন্টেশনের জন্য যত রকমের সহযোগিতা লাগে আমরা করবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ শিহাব ভাই আপনার সময়ের জন্য। আমাদের আশা করি এই আলোচনা আমাদের অনেক মেম্বারের জন্য অনেক উপকার হবে এবং আমরা ভালোভাবে আমাদের ব্যবসাকে পরিচালিত। আপনাকেও ধন্যবাদ সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করার জন্য। থ্যাংক ইউ।